দর্শক আমন্ত্রণ সবাইকে এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। লাইফ অ্যান্ড বিউটি মানে জীবন এবং সৌন্দর্য। সৌন্দর্যের সংজ্ঞাটা কিন্তু আবার এক একজনের কাছে এক এক রকম। তবে আমরা সামগ্রিকভাবে সৌন্দর্য বলতে যেটা বুঝি সেটা হচ্ছে এমন এক আলো যেটা চোখ দিয়ে দেখা যায় এবং মন দিয়ে অনুভব করা যায়। আর আমাদেরকে বাহ্যিকভাবে যারা সুন্দর করে তোলেন তাদেরকে আমাদের খুবই প্রয়োজন অবশ্যই। সেই সাথে এই যে আমাদেরকে সুন্দর করে তোলবার জন্য অথবা আমাদের কাছে যদি মনে হয় যে আমাদের বিউটিটাকে আরেকটু বাড়ানো প্রয়োজন, সেখানে যারা আমাদেরকে হেল্প করে তাদের মধ্যে একজনকে আমন্ত্রণ জানিয়েছি আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট ডক্টর সিনথিয়া আলম। কেমন আছেন? ভালো আছে। আচ্ছা, তো যেটা আমি বলছিলাম প্রথমে যে সৌন্দর্যের সংজ্ঞাটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম। আপনি যেহেতু সৌন্দর্য বিষয় নিয়েই কাজ করেন, সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করেন, আপনার কাছে জানতে চাই সৌন্দর্যের সংজ্ঞাটা আসলে আপনার কাছে কি? আমি যদি বলি সৌন্দর্য, প্রতিটা মানুষ সুন্দরভাবেই তৈরি হয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা সুন্দরভাবেই আমাদেরকে তৈরি করেছেন। কিন্তু তারপরেও আপনি কতটুকু আপনাকে নিয়ে সন্তুষ্ট সেটার উপর আপনার ডিপেন্ড করবে সৌন্দর্য। এখন অনেকেই চিন্তা করেন যে আমাকে কেমন লাগছে আরেকজনের মতবাদ থেকে বা আরেকটা কমেন্ট থেকে, সেটা অনেকেই চিন্তা করে যে সে যেই কমেন্টটা দিল সেই অনুযায়ী আমি সুন্দর বা সুন্দর না। আমার অর্থে আপনি যদি আপনার আয়নায় দাঁড়ানোর পর বা আপনি সকালে ঘুম থেকে ওঠার পর মনে হয় যে আপনি সুন্দর এবং আপনি সন্তুষ্ট, এটাই সৌন্দর্য। আপনার আগে নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে আমি মনে করি আপনি নিজেকে মানে সারা দিন বলেন ইনার বিউটি আউটার বিউটি দুটাই প্রকাশ পাবে। এবং এটাই আমার কাছে সৌন্দর্যের সংজ্ঞা। যেটা আপনি বললেন ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে হবে যে আমি সুন্দর, এটা আসলে কেউই ভাবে না। এই কারণেই আরো সুন্দর হওয়ার যে প্রয়াসটা সেটা আমাদের মধ্যে বৃদ্ধি পায়। আচ্ছা, আমরা সৌন্দর্যের অনেকগুলো বিষয় থাকে, স্কিন আছে, হেয়ার আছে। তো আজকে স্পেশালি আমরা আসলে চুলের যত্ন অথবা চুলের সমস্যাগুলো নিয়ে কথা বলবো এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছি, দর্শক আজ আমরা কথা বলবো চুলের নানান সমস্যা এবং প্রতিকার নিয়ে। এবং তার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সিনথিয়া আলম। আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আসলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের যা জানবার আছে সেই প্রশ্ন আপনারা করতে পারেন ডক্টরের কাছে। আপু, প্রথমেই যে বলছি যে চুল নিয়ে কথা বলবো, আসলে আজকে সামগ্রিকভাবে চুল নিয়েই কথা বলবো, কারণ চুলের এত সমস্যা ইদানিং এবং চুল নিয়ে আসলে এত মিথ, কোনটা আসলে সত্য কোনটা মিথ্যা, এটা আমাদের জন্য আমার মনে হয় যে সাইডে আমাদের সবারই জানা উচিত। আচ্ছা, চুল নিয়ে বেশ কিছু মিথ আছে, আমি আগে এই জিনিসগুলো একটু ক্লিয়ার করি। অনেকেই বলে থাকেন যে তেলের যে বিষয়টা, এটা তো আসলে যুগে যুগেই হয়ে আসছে আমাদের বাঙালি অথবা আমরা যদি আমাদের এশিয়ান কান্ট্রিগুলো বলি, সেখানে তেলের একটা চর্চা খুব বেশি দেখা যায় যে আমরা তেল দিলে চুল আমাদের অনেক ভালো থাকবে। এখন আবার রিসেন্ট অথবা মডার্ন সায়েন্স বলছে আসলে তেলের কোনো কাজ তেমন নেই। সো কোনটা সত্যি? আমাদের হেয়ারের ক্ষেত্রে যদি বলেন যে তেল দেয়া প্রয়োজন কিনা, সায়েন্সে বা আমাদের বই পুস্তকে যেটা লেখা আছে তেল দেয়া যাবে না বা তেল দেওয়ার দরকার নেই। কিন্তু যাদের ক্ষেত্রে তেল দেওয়ার অভ্যাস থাকে, অনেকের দেখবেন যে অনেকে বলে যে আমি তেল না দিলে ঘুমোতে পারি না, তাদের ক্ষেত্রে আমি বলবো হ্যাঁ আপনি তেল দিতে পারেন অল্প সময়ের জন্য। যদি আপনার কোনো স্ক্যাল্পে খুশকি বা ড্যান্ড্রাফ এই ধরনের কোনো প্রবলেম থাকে, অনেকে স্ক্যাল্প সোরিয়াসিস থাকে, অনেকের এগুলো সেবোরিয়া থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু তেল দেওয়া যাবে না। এছাড়াও অন্য কেউ যদি তেল দিতে চায় সেক্ষেত্রে দেওয়ার পর আধা ঘন্টা পরে ধুয়ে ফেলতে হবে, ঠিক মতোই স্ক্যাল্প ওয়াশ করে ফেলতে হবে, শ্যাম্পু করে ফেলতে হবে, না হলে চুলের গোড়াগুলো বদ্ধ থাকে, হ্যাঁ, তাহলে গ্রোথটা ভালো মতো হয় না, হেলদি স্ক্যাল্প মেনটেন হয় না। তো আমি তাদের ক্ষেত্রে বলবো যাদের খুব প্রয়োজন না পড়ে তার স্ক্যাল্পে দেওয়ার প্রয়োজন নেই। আবার অনেকের দেখবেন চুল কালার করা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে লোয়ার থার্ড মানে নিচের অংশে তারা স্ক্যাল্পটা মানে শুধু মাসাজ করলো, তারপরে হেয়ার ওয়াশ করে ফেললো, মানে অল্প সময় রাখতে হবে, গোড়াতে না দেয়াই ভালো। আচ্ছা, তো তেল নিয়ে যা আমাদের জানার না জানা সেটা নিয়ে আরেকটু আমরা জানবো। আমাদের সাথে একজন দর্শক আছে, আমরা তাকে একটু অ্যাটেন্ড করি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা প্রশ্ন করবা সেটি করবেন। আসসালামু আলাইকুম, আমি মিরপুর থেকে নুসরাত বলছি। আমি যেহেতু তেলের ব্যাপারটা তার আগে বলিনি, প্রেজেন্টার আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে, মানে বলারই অপেক্ষা রাখে না, আপনাকে অনেক সুন্দর লাগছে, সুইট লাগছে। আমি একটু ডক্টর সিনথিয়ার কাছে জানতে চাইছি যে উনি যেহেতু বললো যে আমাদের তেলটা আসলে অত প্রয়োজন না, কিন্তু আমরা যারা হেয়ার কালার করি বা হেয়ার ট্রিটমেন্ট করি সেখানে কিন্তু সবাই আমাদের খুব ফোর্স করে যে তেল দেওয়ার ব্যাপারে। তো আর আরেকটা জিনিস যে আসলে উনি যে বললেন যে তেলটা স্ক্যাল্পে দিতে না,
চুলের মধ্যে দিতে। আরেকটা জিনিস জানতে চাইছি যে আমরা যে মাটির শ্যাম্পু ইউজ করি আসলে এটা কয়দিন ইউজ করা উচিত? এটা কি ময়লার উপর ময়লার উপর ডিপেন্ড করে আমরা শ্যাম্পুটা করব, নাকি এটা প্রতিদিনই শ্যাম্পুটা করতে হবে আমাদের? এটা একটু আমরা জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে দর্শক। অনেকগুলো প্রশ্ন। হ্যাঁ, অনেকগুলো কোশ্চেন। ফার্স্টে আমি বলবো ওনার ফার্স্ট কোশ্চেনটা ছিল যে হচ্ছে তেলের ব্যাপারে, তেল দেয়া যাবে কিনা বা তেল দেয়া অনেকেই বলে গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ, গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বললাম তেল আমাদের স্ক্যাল্পের জন্য অতটা উপযোগী না। যদি আপনার অভ্যাস থাকে বা আপনি তেল দেওয়াতে আপনি অভ্যস্ততা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি তেল দিতে পারেন, 30 মিনিটের জন্য দিয়ে আপনার ওয়াশ করে ফেলতে হবে। তারপরে উনি বলল যে শ্যাম্পু কয়দিন করতে হবে। শ্যাম্পুর কথাটা যদি বলি, যদি কোনো ধরনের পলিউশনে না যেতে হয়, বাসাতেই থাকা হয় বা বাইরের মানে চলাফেরা না করা হয়, তাহলে 2 থেকে 3 দিন উইকলি করতে পারে শ্যাম্পু করলেই এনাফ। কিন্তু যাদের খুশকি আছে এবং যারা কোনো ধরনের কোনো রকম পলিউশনের কারণে ওনার ডেইলি, অনেকেই ধরেন বাইক চালায়, তাদের ক্ষেত্রে কিন্তু একটু হলেও এই স্ক্যাল্পে ডাস্ট থাকে, তাদেরকে অবশ্যই শ্যাম্পু রেগুলার করতে হবে। এছাড়া নর্মালি যদি বলেন যে আমি মেনটেন করতে চাই, আমার সেরকম স্ক্যাল্প নোংরা হওয়ার হয় না বা আমার এরকম তো প্রবলেম নেই, সেক্ষেত্রে উনি 2 থেকে 3 বার শ্যাম্পু করতে পারে। এটা আরেকটা জিনিস উনি বললেন যে অনেকেই ফোর্স করে। হ্যাঁ, তো ট্রিটমেন্ট করার পর, হেয়ার ট্রিটমেন্ট বা কালার করার পর, কালার ট্রিটমেন্ট বা হেয়ার ট্রিটমেন্ট করার পর আপনার কিছু জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে অ্যামোনিয়া ফ্রি আর হচ্ছে প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহার করতে হবে। আর যে হেয়ার ময়শ্চারাইজার, আপনি তেল দিয়ে কিছুক্ষণ 30 মিনিট রেখে ধুয়ে ফেলতে পারেন, কিন্তু ওভারনাইট তেল রাখা যাবে না এবং ডেইলি তেল ব্যবহার করা যাবে না। যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে তো তেল ব্যবহার করা ঠিকই হবে না। বাট তেলটা যদি কারো কোনো সমস্যা না থাকে, কেউ যদি তেল ইউজ করতে চায়, তাহলে সেটা খুব মিনিমাম আর কি সময়ের জন্য এবং খুব মিনিমাম ডেইজে সেটা ইউজ করতে হবে। আচ্ছা, শ্যাম্পুর কথা কিছু একটা বলা হচ্ছিল, শ্যাম্পুর কথা উনি বলছিলেন যে প্রতিদিন শ্যাম্পু করা। অনেকে কিন্তু বলেন যে প্রতিদিন শ্যাম্পু করলে তো চুল ড্যামেজ হয়ে যায়। সো প্রতিদিন শ্যাম্পু করাটা কি আসলে প্রয়োজন বা কাদের জন্য প্রয়োজন? যাদের ক্ষেত্রে সেবোরিয়া, হ্যাঁ, এক ধরনের ডিজিজ আছে স্ক্যাল্পে, সেবোরিক ডার্মাটাইটিস। এটা অনেক সময় দেখা যায় ফোড়াও হয় মাথার মধ্যে। তো এটাকে সেবোরিক ফলিকুলাইটিস বলে বা স্ক্যাল্প সোরিয়াসিস, মানে যেই খুশকিটা হয় এটা একটা মোটা আস্তর জমা হয়। হ্যাঁ, তো এই ধরনের যদি প্রবলেম কারো থেকে থাকে, তাদের ডেইলি শ্যাম্পু করতে হয়। অবশ্যই কম কেমিক্যাল বা অ্যামোনিয়া ফ্রি বা প্যারাবেন ফ্রি শ্যাম্পু ব্যবহার করলে ভালো। তাদের শ্যাম্পু ডেইলি করতে হবে। আর যাদের কোনো প্রবলেম নেই, মেনটেন করতে চাচ্ছে, তাদের ক্ষেত্রে সপ্তাহে 2 থেকে 3 দিন এনাফ। এটা 2 থেকে 3 দিন সপ্তাহে করলেই তাহলে মেইনটেইন করার জন্য যেটা দরকার। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে আপনার যা জানবার সেটি প্রশ্ন করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম। আমি বলতেছি, আমার মাথার মধ্যে যে খুশকি, এই খুশকিটার আগে শ্যাম্পু আগে ব্যবহার করছিলাম, কিন্তু মাথার খুশকিটা যাচ্ছে না, এই ঘাড়ের মতো হয়ে যায়, খাওয়া দিলে ঘাড়ের মতো হয়ে যায়, শুধু খুশকি ওঠে। এই ব্যাপারে একটু ম্যাডামের সাথে পরামর্শ। আচ্ছা, ধন্যবাদ। খুশকির প্রবলেম, এই যে বললাম যে মানে কিছু ধরনের ডিজিজ আছে স্ক্যাল্পে যাদের খুশকি রেগুলার হয়, ছেলেদের ক্ষেত্রে এটা একটু বেশি দেখা যায়। এবং বলছে যে চুলকালে ঘা হয়ে যায়। তো এটা কি যখন সে ইচিং হয় তখন সে চুলকাতে থাকে, এটাতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও আসে। তো যখন খুশকি হবে তখন যদি ডেইলি ক্লিনিং বা হচ্ছে শ্যাম্পু করে, এটা না অনেক সময় ব্যাকটেরিয়াল হয়ে থাকে, অনেক সময় ফাঙ্গাল হয়ে থাকে। এখন ছত্রাক জাতীয় যদি হয়ে থাকে তাহলে সেই ধরনের ইন্ডিকেটেড কিছু মেডিকেটেড শ্যাম্পু আছে, যেমন কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে বলি। আবার অনেকের কিন্তু এটা দিয়েও কমে না, পরে রেজিস্ট্যান্স হয়ে যায়। এছাড়াও আরও অনেক ধরনের দেখা যায়, ক্লপিরক্স, এই ধরনের কিছু কেমিক্যাল দেয়া কিছু শ্যাম্পু থাকে। আমার মনে হয় যে যারা আসলে এই ধরনের সমস্যাটা ফেস করছে, তারা ধারে কাছের কোনো ডার্মাটোলজিস্ট অথবা বিশেষজ্ঞের কাছে গিয়ে চেক করিয়ে যদি করে কোনো একটা ট্রিটমেন্ট নেয় তাহলে বেটার। কারণ আগে আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে সমস্যাটা আসলে কি। সো আপু, আমরা মিথ নিয়ে কথা বলছিলাম। আমাদের কাছে যেটা মনে হয়, যেটা অনেক ক্ষেত্রে মিথ অথবা সত্যি। অনেকেই বলে যে যখন অনেক চুল পড়ে অথবা সিভিয়ার লেভেলে যখন চুল পড়ে অথবা চুল বড় হতে চায় না, তখন যদি চুল ঘন ঘন কেটে ফেলা হয় তাহলে হয়তো বা চুল পড়া কমে অথবা নতুন চুল গজায়। এটা আসলে সত্যি কিনা?
না, এটা সম্পূর্ণ মিথ্যা, এটা একটা মিথ। কারণ হচ্ছে চুল কেটে ফেললে যে নতুন চুল গজায় তা না, এটা ডিপেন্ড করে আপনার কোনো ধরনের ডিজিজ আছে কিনা, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কিনা, বা হরমোন ইমব্যালেন্স আছে কিনা, এটার সাথে কানেক্টেড যে আপনার চুল বাড়ছে কিনা। অনেকে মনে করে কি চুল কেটে ফেললে চুল দ্রুত বাড়ে, এটা টোটালি মিথ। আবার অনেকেই তো হেয়ার ফল বেড়ে গেলে তখন চিন্তা করে যে হ্যাঁ। আমি একটু চুল কেটে ফেলি তাহলে আমার হেয়ার ফল কমবে। হ্যাঁ, একটা চেঞ্জ, প্রতিটা মানুষ যখন একটা চেঞ্জের মধ্যে দিয়ে যায় তখন তার ভালো লাগা কাজ করে, প্রবলেমটা কম দেখতে পায়। তো এই জন্যই এই মিথটাকে তারা সত্যি হিসেবে অনেকে বেছে সত্যি নিচ্ছে। হিসেবে হ্যাঁ, বেছে। কিন্তু এটা ঠিক না। আচ্ছা, তো আরো একটা মিথ আছে, সেটা হচ্ছে মিথ না আসলে অনেকে বলেন যে যারা হিজাব পরে অথবা যাদের ক্যাপ পরে থাকতে হয় অথবা মাথাটা বন্ধ অবস্থায় রাখতে হয় অনেক সময়, তাদের চুল পড়ার পরিমাণ এই কারণে বেড়ে যায়। হ্যাঁ, এটা সত্যি? এটা সত্যি, এটা মিথ না। কারণ হচ্ছে যদি হেজাব পরে সেটা যদি টাইট হয়, প্লাস যদি অনেকে ক্যাপ পরে, কন্টিনিউয়াস ক্যাপ পরে আছে, অবশ্যই টাইট করেই তারা পরে, না হলে তো ক্যাপটা পড়ে যাবে। তো এই ক্যাপ টাইট করে পরার কারণে ব্লাড সার্কুলেশন প্রপার হয় না। তো এই যে সার্কুলেশনের জন্য আমাদের হেয়ার গ্রোথ কমে যায়, প্লাস যেই এক্সিস্টিং হেয়ার থাকে সেটা ফলো আপ করে। তো অবশ্যই বাতাস বা ব্লাড সার্কুলেশন কন্ট্রোলে রাখার জন্য, ঠিক রাখার জন্য যারা হেজাব পরে তাদের জন্য উপদেশ হচ্ছে কটন, টোটালি সুতি কাপড়ের বাতাস যেন চলাচল করতে পারে এরকম হেজাব পরতে হবে, যাতে কটন থাকে। সিনথেটিক কাপড়ে দেখা যায় বাতাস যাওয়া আসা করতে পারে না, প্লাস টাইট করে পরা যাবে না, একটু লুজ করে পরতে হবে যে সার্কুলেশন ঠিক থাকে। এটা আমি সবাইকে রিকোয়েস্ট করি, এটা একটু মেইনটেইন করতে হবে যারা আসলে হেয়ার ফল ফেস করছেন ডিউ টু হিজাব এবং ক্যাপ। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। আচ্ছা, দর্শক লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করবেন। আচ্ছা, তো এই তো আমরা মিথ এবং যেটা সত্য সেটা সম্পর্কে জানলাম। তো আপনি বলছিলেন যে প্রপার নিউট্রিশন এবং হরমোনের উপরেও আসলে আমাদের হেয়ারের হেলথ অথবা হেয়ারের ডেন্সিটি এবং হেয়ার ফল হবে অথবা নতুন চুল গজাবে, এটা ডিপেন্ড করে। আসলে আমাদের হেয়ার রিগ্রোথের জন্য অথবা হেয়ারটা স্ট্রং এর জন্য, হেয়ারটা ওভারঅল ভালো রাখার জন্য কোন কোন ভিটামিন আসলে বেশি গুরুত্বপূর্ণ? অনেকের ক্ষেত্রে দেখবেন আয়রনের অভাব, মহিলাদের ক্ষেত্রে দেখবেন আয়রনের অভাব, ডেফিসিয়েন্সি যখনই হবে হেয়ার ফল বেড়ে যায়। আবার জিঙ্ক প্লাস ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট। একটা কমন ধারণা সবার মাঝে যে বায়োটিনের কারণে, বায়োটিনের অভাব হলে চুল পড়ে যায়, এরকম কিছু না। অনেকেই দেখা যায় কি শুধু বায়োটিন খায়, তো এটা ঠিক না। বায়োটিন খায়, ভিটামিন ই খায়। হ্যাঁ, তো ইনডিরেক্টলি এটা কানেক্টেড। বাট প্রথমে আমি বলবো যদি চুল পড়া রোধে কিছু কন্টিনিউ করতে হয়, ফার্স্টে ব্লাড টেস্টটা করতে হবে অ্যানিমিয়া আছে কিনা মহিলাদের ক্ষেত্রে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ক্ষেত্রে জিঙ্ক, ভিটামিন ডি খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি সে বায়োটিন এবং হচ্ছে আদার মানে ভিটামিন ই যেটা বললেন এগুলো খেতে পারে। কিন্তু ফার্স্টেই তার আয়রন ডেফিসিয়েন্সি আছে কিনা, দেন এটার পাশাপাশি জিঙ্ক, ভিটামিন ডি মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাঁ তিনটা ভিটামিন। একটা হচ্ছে আমাদের ভিটামিন বলতে একটা হচ্ছে আমাদের আয়রন লেভেলটা ঠিক আছে কিনা এটা, আর সেই সাথে ভিটামিন ডি এবং জিঙ্ক। আমাদের সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার যা প্রশ্ন করবার সেটি করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি লালমাটিয়া থেকে ফেরদৌসী বলছি। জি, আমি জানতে চাইছি আপনার কাছে, যদি উনি আজকে চুল নিয়ে অনেক কথা বলছে, আমি একদম ভিন্ন ধরনের একটা প্রশ্ন করতে চাচ্ছি। সেটা হচ্ছে আজকাল আমরা দেখি যে কক থ্রেড নামে একটা লিফটিং বেরিয়েছে, এটা আসলে কি এবং এটা কোন বয়স থেকে করা উচিত এবং আসলে এটার উপকারিতাটা কি, এটা একটু আমি একটু ডক্টর সিনচার কাছে জানতে চাইছি। ধন্যবাদ। দর্শক আপনাকে কক থ্রেড সম্পর্কে জানতে চাইছেন। এটা কি আমাদের যখন ফেস স্যাগি হয়ে যায় বা অনেক সময় দেখা যায় বাল্কি ফেস থাকে, গালটা একটু বেশি বড় বা হচ্ছে এই নিচের পোরশনটা একটু বেশি ভারী মনে হচ্ছে ম্যাসেটারের জায়গাটা, তখন আমরা থ্রেড লিফটিং করি। এটা থ্রেড ব্যবহার করা হয়। থ্রেড কি আপনি মনে হচ্ছে সুতা, থ্রেড মানে সুতা, হ্যাঁ সুতা, কিন্তু এটা ফাইবার দিয়ে তৈরি। হ্যাঁ, এটা PLLA প্লাস হচ্ছে পলিডাইঅক্সাইড, PDO, হ্যাঁ PCLA, তো কিছু এলিমেন্ট বা ফাইবার, এটা আমাদের নিজস্ব
থাকে আমাদের দেখা যায় আমাদের ফেসের মধ্যে কোলাজেন থাকে, এই কোলাজেনগুলো স্পাইরাল ওয়ে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, এই কোলাজেনগুলোর কারণেই আমাদের মুখের টাইটেনিং ভাবটা প্লাস এই দেখা যায় যে একদম টান টান হয়ে থাকাটা হয়। তো বয়সের সাথে সাথে এটা কমতে থাকে, অনেক সময় দেখা যায় কি অনেকের একটা দিক একটু স্যাগি হওয়ার কারণে ওই জায়গাটা লুজ থাকে, ফেস ফ্যাট বেশি হওয়ার কারণে ওই জায়গাটা লুজ থাকতে পারে। তখন এই থ্রেডের মাধ্যমে দুই ধরনের থ্রেড আছে, মনো থ্রেড, কক থ্রেড। কক থ্রেডটা একটু প্যাঁচানো থাকে, একটু থিক যদি নর্মাল ভিশনে বলি। তো এটা দিয়ে যখন আমরা টেনে দেই তখন এই স্যাগি বা ফোলা ভাবটা বা একটু ফ্যাটি ফেসটা কমে আসে। আচ্ছা, তো কক থ্রেড এবং যেটা আপনি আরেকটা বললেন যে মনো থ্রেড, এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে মনো থ্রেডের ক্ষেত্রে এটা একটা থ্রেড, হ্যাঁ, এটা হচ্ছে পিডিও, এই একটা থ্রেডটাই আমরা এখানে দেয়া হয়। আর যখন কক থ্রেড থাকে তো এটা পিএলএলএ বা পিসিএলএ এটা দিয়ে মানে এগুলো সব পলিএল ল্যাকটিক অ্যাসিড, তারপরে হচ্ছে অনেক দিন মানে এটা রাখার জন্য একটা ফাইবার, মেইনলি হচ্ছে কোলাজেন সাপোর্টিং ফাইবার হিসেবে কাজ করে এই থ্রেডগুলো। এই থ্রেডটা আমাদের নর্মালি বয়সের সাথে সাথে কমে আসতে পারে বা ফ্যাট হলে একটু স্যাগি হতে পারে, তখন এগুলো আমরা ব্যবহার করি। এটা আমরা ইনজেক্টেবল ওয়েতে, এটা একটু মিনিমাল ইনভেসিভ বললে ভুল হবে। এটা রিঅ্যাকশনটা বা অ্যাকশনটা আসলে কতদিন থাকে? এটা 2 বছর থাকে। 2 বছর থাকে, হ্যাঁ, থ্রেড লিফট। এটা 2 এবং বছর অনেকের আবার প্রশ্ন থাকে যেমন থ্রেড নিয়ে যাদের আসলে আইডিয়াটা কম অথবা যারা নতুন শুনে তারা চিন্তা করে যে আমার ফেসের ভিতরে একটা কিছু ইন করানো হচ্ছে বা পুশ করানো হচ্ছে এবং সেটা তাদের ধারণাটা বোধহয় থেকেই যাবে সারা জীবন, বা এটা তো একটা যেটা আমাদের মধ্যে হয় যে আমাদের স্কিনের নিচে এই জিনিসটা থেকে যাবে। অ্যাকচুয়ালি কি এটা থেকে যায় কিনা? এটা কি আমরা যখন কোনো স্টেজ দিই, অ্যাবজর্বেবল আছে, নন অ্যাবজর্বেবল, একটা হচ্ছে চলে যায় আর একটা থেকে যায়, সেটা কেটে ফেলে দিতে হয়, কিন্তু এটা হচ্ছে অ্যাবজর্বেবল। হ্যাঁ, এই ফাইবারগুলো এটা সময়ের সাথে এটা মিলিয়ে যায়। হ্যাঁ, এই আমাদের নিচে মেইনলি আমাদের কোলাজেন টাইপের যেই স্পাইরাল থ্রেডগুলো থাকেই, তো এটা আর্টিফিশিয়ালি তৈরি করে যখন দেয়া হয় এটা সাপোর্ট হিসেবে কাজ করে, এটা সময়ের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। আচ্ছা, মানে এটা থাকে না আসলে, থাকে না, কিন্তু এটার অ্যাকশনটা অথবা এটার কাজটা বা লনজিভিটিটা এটা 2 বছর পর্যন্ত থাকে, যেটা আমার মনে হয় যে নরমাল থ্রেডে আর একটু কম থাকে। নরমাল থ্রেডে বা মনো থ্রেডের ক্ষেত্রে একটু দেখা যায় কম থাকে। যাদের আসলে এক্সেস দরকার, বেশি লিফটিং দরকার, তারা আসলে কক থ্রেড ইউজ করতে পারে। কক থ্রেড সম্পর্কে আমার আইডিয়া ছিল না, আমি আজকেই জানলাম। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ছোট্ট একটা আজানের বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম লাইফ অ্যান্ড বিউটিতে। আমরা কথা বলছি ডক্টর সিনথিয়া আলমের সাথে সৌন্দর্যের নানান বিষয় নিয়ে। আচ্ছা, আমরা থ্রেড লিফটিং নিয়ে কথা বলছিলাম এবং কক থ্রেড নিয়ে আমরা কথা বলছিলাম, যেটা আমার মনে হয় যে একদম রিসেন্ট বা একদম লেটেস্ট যেই বিষয়টা আছে, হ্যাঁ অ্যাডভান্স যে বিষয়টা আছে সেটা, এবং এটার লনজিভিটিও অনেক বেশি। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম কস্টিংটা সম্পর্কে, কারণ আমরা আসলে এখন কিন্তু কম বেশি সবাই সৌন্দর্য সম্পর্কে সচেতন, কিন্তু অনেক সময় আসলে ফাইন্যান্সিয়াল দিকটা চিন্তা করি, অনেকে অনেক কিছু করতে পারে না। তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে কক থ্রেডের কথা আপনি বললেন, এটা আসলে কতটুকুন রিচেবল অথবা কতটুকুন সবার সাধ্যের মধ্যে? এটা ডিপেন্ড করে আসলে আপনি কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করছেন বা এই থ্রেডটা কোথাকার, এটা কি দিয়ে তৈরি, পিডিও অর পিএলএলএ অর পিসিএলএ, এগুলো বিভিন্ন এলিমেন্ট আছে। প্লাস হচ্ছে এটা আপনি কোরিয়ান, এখন দেখা যায় কি অনেক কান্ট্রি থেকে এটা তৈরি হয়, অনেক জায়গা থেকে এটা আসে। তো সেক্ষেত্রে যেটা ভালো হয় বা জার্মানি বা অন্যান্য জায়গার যেগুলো দেখা যায় এগুলোর লনজিভিটিটা বেশি থাকে, প্লাস টোটালি সেফ এবং এটার ইমপ্রুভমেন্ট বা হচ্ছে এটার রেজাল্টটা খুবই ভালো, সেগুলোর প্রাইস একটু কম্পারেটিভলি অনেক বেশি। আবার যেগুলো দেখা যায় কোরিয়ান থাকে, এটা লনজিভিটি একটু কম থাকে, বাট এটার রেজাল্ট আসতে পারে, বাট অনেকের ক্ষেত্রে কম আসে, আবার অনেকের ক্ষেত্রে একদম আসেই না। আচ্ছা, সেই ক্ষেত্রে এটার প্রাইস একইভাবে রিঅ্যাক্ট করে এটা। তবে আমি বলবো না যে খুবই কস্টলি, হ্যাঁ এক্সপেন্সিভ এমন কিছু নয়। এগুলো আদার্স যে অ্যাস্থেটিক ট্রিটমেন্টগুলো আছে, বোটক্স, ফিলার, এগুলোর থেকে কম্পারেটিভলি এটা তুলনামূলকভাবে কম রিজনেবল আছে। আমার সাথে আরেকটা ফোন আছে, আমরা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে আপনার নাম বলে আপনার যা জানবার। আসসালামু আলাইকুম, আমি গুলশান থেকে নন্দিনী বলছি। আমি একটু ডক্টর আপুর কাছে জানতে চাইছি, আপু যে কক থ্রেড নিয়ে কথা বললেন যে সেটা হচ্ছে যে বললেন যে এটা আসলে খুব কস্টলি না, কিন্তু এটা কি আসলে যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা মধ্যবিত্ত পরিবার তারা কি এফোর্ড করতে পারবে? আরেকটা জিনিস জানতে চাইছি, আপু বললেন যে আমি অনুষ্ঠানটা অনেকক্ষণ ধরে দেখছি যে আপু বললেন যে লংজিভিটি 2 বছর থাকে,
কিন্তু সেক্ষেত্রে আমাদের বিশ্বস্ততা আমরা কতটুকু অর্জন করতে পারি যে আসলে কি এটা 2 বছর থাকবে বা তার আগে, মানে আমাদের বিশ্বাসের জায়গাটুকু আমরা একটু জানতে চাই। গ্যারান্টি আছে কিনা। ধন্যবাদ দর্শক আপনাকে। এটা আসলে উনি ভালো কোশ্চেন করছে। আমি যদি একটা কোনো কিছু করতে চাই বা আমি যদি কোনো ট্রিটমেন্ট চাই, অবশ্যই আমি আমার ফেসে দিব, এটা কতটুকু সেফ, সাইড এফেক্ট আছে কিনা এটা জেনেই করব। ফার্স্ট অফ অল হচ্ছে আপনারা যাবেন এমন কোনো জায়গা থেকে ডক্টরের কাছে করবেন বা বিশেষজ্ঞ ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড তাদের কাছে করলে সাইড এফেক্ট হবে না। আদারওয়াইজ অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে। এটা মাইগ্রেট করতে পারে, এমন কোনো জায়গায় সরে যেতে পারে যেটা পরবর্তীতে আমাদের ব্লাড ভেসেল ব্লক করে দিতে পারে। এটা থেকে ভাস্কুলার অক্লুশন, অনেক ধরনের সাইড এফেক্ট হতে পারে। এছাড়া অনেকের ক্ষেত্রে দেখা যায় ডেপটা ঠিক না থাকার কারণে উপরে ভেসে থাকে, হ্যাঁ, এটাকে বারবার ভিজিবল হয়। দেখবেন যে আপনি মুখে যখন কথাবার্তা বলবেন বা হাসবেন তখন এখানে দেখা যাবে, হ্যাঁ, তো যেখানে থাকে সেটা হয়। আবার অনেক ক্ষেত্রে সাইড এফেক্ট হয়, ইনফেক্টেড হয়ে যায়, ইনফেকশন হয়, সেটা পরবর্তীতে অনেক খারাপ পর্যায়ে চলে যেতে পারে। সো সব জায়গায় করা যাবে আসলে এই ধরনের ট্রিটমেন্ট যারা করতে চায় বা করতে আগ্রহী, অথবা এই ধরনের অ্যাস্থেটিক লেস ইনভেসিভ অথবা নন ইনভেসিভ আমরা যদি বলি এই ট্রিটমেন্টগুলো করতে চাই, বয়সটা আসলে কোন বয়স থেকে আপনারা শুরু করতে বলেন, অথবা কোন বয়স থেকে কেউ চাইলে করতে পারে? আমি সবাইকে বলবো যে কোনো ধরনের প্রসিডিউর বলেন, এগুলো ফেসিয়াল মানে অ্যাস্থেটিক, নন ইনভেসিভ, ইনভেসিভ, অবশ্যই 17 বছরের পরে করা উচিত। এর আগেই স্টার্ট করা উচিত না। এবং হচ্ছে অনেক সময় ইন্ডিকেটেড না। আমাদের দেশের স্কিন বা অ্যানাটমি অনুযায়ী কিন্তু ডিফারেন্ট। অনেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখা যায় ওদের এজিংটা অনেক তাড়াতাড়ি হয়, তাদের প্রয়োজনটা অনেক দ্রুত হয়, তারা অনেক আগে থেকেই করে। বাট আমাদের দেশের ক্ষেত্রে এটা এরকম না। সো যে কোনো ট্রিটমেন্ট, লেজার বলেন, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলেন, এগুলো অবশ্যই আমাদের দেশের ক্ষেত্রে 17 বছরের পরে সেফ, টোটালি সেফ। আচ্ছা, এখন একটা মোটামুটি সুস্থ সুন্দর ত্বক এবং সেই সাথে ভালো হেলদি চুল মেনটেন করার জন্য খাবারের প্রতি অথবা লাইফস্টাইলের প্রতি আমাদের কতটুকু মনোযোগী হতে হবে? আপনি সুন্দর, দেখেন আপনি বলেন আপনার ত্বক অনেক সুন্দর, আমি যেটা দেখতে পাচ্ছি। এটা মেকআপ করে না, এটা হচ্ছে কি লাইফস্টাইল মডিফিকেশন দরকার হয় অবশ্যই প্রতিটা ক্ষেত্রেই। আপনি একটা ডিসিপ্লিনের মাঝে আছেন দেখেই আপনার কিন্তু ত্বকটা এত সুন্দর। তো সেই ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। বয়সের সাথে সাথে দেখা যায় কি আমাদের স্কিনে হাইড্রেশন কমতে থাকে, সেই ক্ষেত্রে অনেক প্রবলেম আসতে পারে, রিঙ্কেলস আসতে পারে। সেটার জন্য যদি আমরা যখন আমাদের আর্লি এজ থেকে যদি আমরা এটা স্টার্ট করি যে কী কী জিনিস বাদ দিতে হবে, বা একটু ডিসিপ্লিন লাইফ বা ব্যালেন্স ডায়েট প্লাস হচ্ছে হাইড্রেশন মেনটেন করি। সানস্ক্রিন তো আমি বলবোই, ফেসের ক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিনটা মেনটেন করতে হবে, সানস্ক্রিন দিতে হবে, সানস্ক্রিন মাস্ট, এটা মাস্ট। তো এটার সাথে সাথে লাইফস্টাইল মডিফিকেশনের জন্য যেগুলো আমি বললাম টুকটাক, এটা মেনটেন করতে পারলে আর কিচ্ছু দরকার হয় না। একটা ত্বক সুন্দর রাখতে আপনার ঘন্টার পর ঘন্টা কোনো ধরনের রুটিন ফলো করতে হয় না। জাস্ট আপনার ত্বকটা পরিষ্কার করতে হবে, সেটার জন্য একটা ফেস ওয়াশ, নর্মাল মাইল্ড ক্লিনজার, এটার পাশাপাশি একটা সানস্ক্রিন আর একটা ময়শ্চারাইজার। কিন্তু অনেকেই দেখবেন যে হচ্ছে এখন ফেসবুক, সোশ্যাল মিডিয়াগুলোতে ঘন্টার পর ঘন্টা একটার পর একটা স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে থাকে। না, এত কিছুর প্রয়োজন হয় না যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশন করেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাই, এখন দেখা যায় যে আমরা যদি টিকটক বলি অথবা রিলস বলি, সেখানে অনেক হাইপড একটা বিষয়, সেটা হচ্ছে রেড লাইট থেরাপি। রেড লাইট থেরাপির কাজটা আসলে কি এবং আসলে এটা কতখানি এফেক্টিভ? রেড লাইট থেরাপি অনেক কিছুতে ব্যবহার করা হয়। এটা দেখবেন আমাদের ফেশিয়াল রিজুভিনেশনের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়, কোনো ধরনের পিগমেন্টেশনের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। এটা ইনফ্লামেশনটাকে কন্ট্রোলে আনে, হিলিংটাকে ঠিক হিলিং প্রপার ওয়েতে করে, প্লাস হচ্ছে রিজুভিনেট করে। আচ্ছা, এই তিনটা, এটা আপনার ফেসের ক্ষেত্রেও দিতে পারেন, হেয়ার গ্রোথের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট, আদার কিছু অটো ইমিউন ডিজিজ আছে সেগুলোর ক্ষেত্রেও এটার রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, তো আসলে আমরা তো কি হয় আমাদের যখন স্বভাবত কোনো সমস্যা শুরু হয়, স্কিনে পিম্পল হয় অথবা হেয়ার ফল শুরু হয়, আমরা কিন্তু প্রথমে চেষ্টা করি ঘরে এটাকে বন্ধ করবার বা ঘরে আসলে কোনো একটা কিছু করে এই জিনিসটাকে কন্ট্রোল করা উচিত। কিন্তু আসলে কখন আমাদের বুঝতে হবে যে না, এখন হেয়ার নিয়ে এবং স্কিন নিয়ে আমাদের এখন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত? সবাই একটা সময় একটা বয়সে কিছু ভুল করে থাকে। ভুলটা হচ্ছে কি, যখন ফার্স্টে কোনো কিছু আসে, একনি আসে, আপনার টিনেজে একনি এসছে, তখন অনেকে কি টুথপেস্ট দেয়, রান্নাঘরে প্রবেশ করে, দেখা যায় টক অনেক কিছু দেয়, হলুদ, কাঁচা হলুদ এইসব দেয়। এগুলো দেওয়া যাবে না। এটা শুধুমাত্র
আউটার কোনো ধরনের কিছু প্রবলেম নাই, এটা কিন্তু ইন্টারনাল কানেক্টেড। আচ্ছা তো আমাদের ইন্টারনাল হেলথ বা কোনো ধরনের ডিজিজ আছে কিনা, হরমোনাল ব্যালেন্স আছে হচ্ছে কিনা, ইমব্যালেন্স হচ্ছে কিনা, নিউট্রিশন ডেফিসিয়েন্সি আছে কিনা, প্লাস হচ্ছে থাইরয়েড কোনো ডিসঅর্ডার আছে কিনা, পিসিওএস আছে কিনা। দেখবেন যে অনেক মেয়েদের এই সময়টাতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমগুলো থাকে, তো হরমোনাল ইমব্যালেন্সও থাকে। এই জন্য কিন্তু একনি আসে, তারা বাহির থেকে অনেক কিছু দেয়, এই সিরাম ওই সিরাম, প্লাস হচ্ছে রান্নাঘরের অনেক কিছু দিয়ে থাকে। আস্তে আস্তে কি এটা আরো ডিটোরেট করে, এটা ইরিভার্সেবল ওয়েতে ড্যামেজ হয়ে যায়, যেটা পরে ঠিক হয় না। ড্যামেজ রিপেয়ার অনেক সময় লাগে। তো যেটা করতে হবে, যখন কোনো ধরনের কোনো একনি বা পিম্পল আসবে, ফার্স্টে একজন চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে মেডিসিন স্টার্ট করলে অনেকটাই কন্ট্রোলে চলে আসে। সেটার জন্য আমাদের টপিক্যাল কোনো কিছু ইউজ করার প্রয়োজন আসলে তখন ডক্টরের পরামর্শে যদি ধরেন ওরাল মেডিকেশনের পাশাপাশি টপিক্যাল কিছু জেল বা অয়েন্টমেন্ট আছে ওগুলো দেয়, ওটা ওই নির্দেশ মতোই ব্যবহার করতে হবে। এটা কিন্তু অনেক বেশি সময় রাখা যাবে না বা কম সময় রাখা যাবে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা যেটা বুঝলাম, স্কিন এবং হেয়ারের যে কোনো বিষয় আসলে নিজে চিন্তা করে গুগলের কাছ থেকে জেনে, এবং এখন এই মুহূর্তে সব থেকে বেশি হাইপড চ্যাটজিপিটি, এর কাছে প্রশ্ন করে যে সলিউশনগুলো আসে সেগুলো আপনারা অবশ্যই করবেন না, সেগুলো অবশ্যই মানবেন না। আপনারা অবশ্যই যে কোনো স্কিন এবং হেয়ারের প্রবলেমে একজন নিকটস্থ ডার্মাটোলজিস্ট অথবা এক্সপার্ট যারা আছেন তাদের কাছ থেকে সাহায্য নেবেন। আপু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য, এবং বেশ কিছু মিথ অথবা আমাদের কিছু জিজ্ঞাসাকে আজ আপনি আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে ক্লিয়ার করেছেন কিছু বিষয়, সেজন্য অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইল এটিএন বাংলা এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। ধন্যবাদ। ভালো। দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। আশা করছি আমাদের আজকের এই এপিসোড আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও কাজে লেগেছে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।